আসসালামু আলাইকুম সুধী দর্শকবৃন্দ, আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বৈশাখী টেলিভিশনের রমজান মাসের বিশেষ আয়োজন বিআরবি হসপিটালস লিমিটেড নিবেদিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান রমজানের স্বাস্থ্য ভাবনা, পাওয়ার্ড বাই বিআরবি কেবলস। আপনাদের সাথে অনুষ্ঠান উপস্থাপনায় থাকছি আমি ডক্টর তাসমিয়া আহমেদ হুমা। আজকে আমাদের সাথে রমজানের কোষ্ঠকাঠিন্য এবং অ্যানাল ফিশের এই বিষয়ে কথা বলতে উপস্থিত আছেন বাংলাদেশের একজন স্বনামধন্য ও কোলোরেক্টাল সার্জন ডক্টর ফারহানা ইয়াসমিন, ব্রেস্ট কোলোরেক্টাল ল্যাপারোস্কোপিক ও জেনারেল সার্জন, সহকারী অধ্যাপক সার্জারি, সংযুক্ত বিএমইউ ঢাকা। আমরা চলে যাব আলোচনায়। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো, ধন্যবাদ আপনাকে। রোজার সময় এই যে দীর্ঘক্ষণ না খেয়ে থাকার কারণে যে কোষ্ঠকাঠিন্যটা হচ্ছে, এটার কি আসলে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে? রমজান এমনি আল্লাহ তাআলার অনেক সায়েন্টিফিক একটা বিধান। এই ওইতে রমজানে সাধারণত কোষ্ঠকাঠিন্য হওয়ার কথা না, কিন্তু আমরা যে অনিয়ন্ত্রিতভাবে খাদ্যাভ্যাসটা করছি, যেমন আমরা সেহরি বা ইফতারিতে পানি কম খাচ্ছি বা এই সময়ের ভেতরে আমাদের যে পানি শূন্যতা সেটা কভার হচ্ছে না। পর্যাপ্ত পরিমাণ পানি, যেমন 2 থেকে 2.5 লিটার পানি আমাকে গ্রহণ করতে হবে, এবং খাবারে আমাকে পর্যাপ্ত পরিমাণ আঁশ থাকতে হবে। যেমন একজন অ্যাডাল্ট পার্সনের 25 থেকে 35 গ্রাম ফাইবার কিন্তু তার খাদ্যে উপস্থিত থাকতে হবে তাকে কনস্টিপেশনটাকে প্রিভেন্ট করার জন্য। তো যদি আমার এইগুলার ঘাটতি থাকে তো সেক্ষেত্রে তখন কনস্টিপেশন তো হবেই। আর তাছাড়া দেখা যাচ্ছে রমজানে একটু আমাদের ডাইজেশনটা একটু কম থাকে, একটু স্লো ট্রানজিট যেটাকে বলে, মানে আমার খাদ্যটা যে পুরো আমার অন্ত্র পাস করে যে মলদ্বারে যাবে সেটা একটু ডিলেড হয়ে যায়, যে কারণে দেখা যায় যে একটু কনস্টিপেশনের চান্স বা হার্ড স্টুলের চান্স থেকে যায়। সেটা আমার প্রিভেন্ট করার জন্য আমাকে তখন এই যে পানিটা পর্যাপ্ত পান করতে হবে, আমার খাদ্যের মধ্যে ফাইবার থাকতে হবে, এগুলো আমাকে মেনটেন করতে হবে, তাহলে আর কিন্তু আমাকে রমজানে এই কোষ্ঠকাঠিন্য ফেস করতে হয় না। ধন্যবাদ। আমাদের আজকের বিষয়ের মধ্যে আরেকটা পোর্শন আছে অ্যানাল ফিশার। তো অনেকেই আমরা জানি যে কোষ্ঠকাঠিন্য দীর্ঘদিন ধরে ভুগলে আবার অ্যানাল ফিশার দেখা দেয়। তো এই অ্যানাল ফিশারের সাথে আসলে কোষ্ঠকাঠিন্যের সম্পর্কটা যদি একটু বলতেন। আপনি ঠিকই বলেছেন। আসলে অ্যানাল ফিশারের পেশেন্টগুলো যারা আসে আমাদের কাছে রোগীরা, ওদের মূল সমস্যাই থাকে কোষ্ঠকাঠিন্য, কনস্টিপেশন থাকে। তারা বাথরুম 2-3 দিন পর পর হয়, করতে চায় না, এবং বাথরুম করার সময় ব্যথা হয়। তো কোষ্ঠকাঠিন্য থাকলে অ্যানাল ফিশার হওয়াটার সম্ভাবনাই অনেক বেশি। কারণ যখন আমরা কি জানি অ্যানাল ফিশারটা আসলে কি, এটা হচ্ছে আমাদের মলদ্বারের মানে হার্ড মানে শক্ত, বা কোষ্ঠকাঠিন্যে কি হয় আসলে শক্ত মলটা তো শক্ত হয়ে যায়। এই শক্ত মল যখন আমার মলদ্বার দিয়ে পাস করে তখন ওখানে একটা চিড়ে যায়, একটা লঙ্গিটিউডিনাল একটা টিয়ার তৈরি হয়, যেটা দেখা যায় যে পরবর্তীতে মলত্যাগের সময় খুব ব্যথা ফিল করে পেশেন্ট, রক্ত যেতে পারে। তো সেই কারণে দেখা যাচ্ছে কোষ্ঠকাঠিন্য যাদের থাকে তাদেরই সাধারণত অ্যানাল ফিশার হয়। আচ্ছা, এই রমজানে আমরা আসলে কি ধরনের খাবার খেলে আমরা এই কোষ্ঠকাঠিন্যটাকে প্রিভেন্ট করতে পারবো? ওই যে বললাম যে আমাদের খাবারে যদি আমরা পানি শূন্যতা পরিহার করার জন্য আমাদেরকে পর্যাপ্ত পানি পান করতে হবে, সেটা 2 থেকে 2.5 লিটার হতে হবে, 8 থেকে 10 কাপ যেটা অ্যাবাউট। অ্যান্ড খাবারে আমাদেরকে পর্যাপ্ত আঁশযুক্ত থাকতে হবে। সেটা আমি সেহরি এবং ইফতারিতে ভাগ করে খেতে পারি। সেহরিতে যেমন আমি বিভিন্ন প্রকার ফল খেতে পারি, যে পেঁপে বলেন, গোয়াভা, তারপর বেরি জাতীয় স্ট্রবেরি, তারপর পাকা কলা, মানে যেগুলোতে আঁশযুক্ত খাবার ওইগুলো, ফলটা আমরা বেশি করে খাবো। তারপর শরবতের সাথে আমি একটু সিয়া সিডস মিশাই নিলাম, ওটাতেও কিন্তু যথেষ্ট ফাইবার থাকে। ইসুপগুলোর ভুসি খেতে পারি, ওটাও তো একটা স্টুল বাল্কিং এজেন্ট হিসাবে কাজ করবে। তো এই সব খাবারগুলো যদি আমি খাই এবং আমার রাতের খাবার বা সেহরির খাবারের মধ্যে যদি আমি ফাইবার কন্টেনিং যেইগুলা ভেজিটেবলসগুলো রাখি, যেমন পামকিন, পাকা পেঁপে, সেগুলোতে দেখা যাচ্ছে আমি কিন্তু আর কোষ্ঠকাঠিন্যটা খুব সহজেই প্রতিরোধ করতে পারছি। আচ্ছা, ধন্যবাদ। অনেক সময় দেখা যায় রমজান মাসে এই কোষ্ঠকাঠিন্য থেকে অনেক সময় ব্লিডিং হয়, পায়খানার রাস্তায় রক্ত যায়। এখন অনেকের অ্যানাল ফিশার থাকে, অনেকের আবার পাইলসও থাকে, কিন্তু কিভাবে বুঝবে আসলে এটা পাইলসের জন্য রক্ত যাচ্ছে নাকি অ্যানাল ফিশারের? ঠিকই বলেছেন আপনি। আসলে শক্ত বা পায়খানা মল যখন পাস করে আমাদের মলদ্বার দিয়ে তখন ওটা ছিঁড়ে রক্ত যায়। এখন অনেকের আগে থেকেই সে পাইলসেও ভুগে থাকে অনেক সময়, এবং হঠাৎ করে তার ওই জায়গা চিরে রক্ত যাওয়াতে ফিশারও হতে পারে। এখন রোগীরা বুঝবে কিভাবে যে তার এটা ফিশারের রক্ত যাওয়া নাকি পাইলসের রক্ত যাওয়া? তো এটা স্বাভাবিকভাবে যেটা বোঝা যায় যে ফিশারে যে এই রক্তটা যায় সেটা অত্যন্ত ব্যথাযুক্ত, মানে তার মল ত্যাগের সময় পেশেন্ট অনেক ব্যথা ফিল করবে, এবং সেটা মলত্যাগের পরেও কিছু সময় 2-3 ঘন্টা থাকতে পারে। কিন্তু আবার পাইলসের ব্লাডটা কিন্তু আমরা বলি সেটা হচ্ছে পেনলেস ব্লিডিং, মানে ওটা কিন্তু অত ব্লাড ওরকম ব্যথা হয় না, এমনি রক্ত যায় কিন্তু ওরকম ব্যথা থাকে না।
তারপরে আরও একটা হতে পারে যে ফিশারের যে ব্লাডটা সেটা স্ট্রিক অন স্টুল, মানে পায়খানার গা বেয়ে যায় সাধারণত, অথবা পায়খানাটা হওয়ার পরে রক্তটা ফোটায় ফোটায় যেতে পারে। আর পাইলসের রক্ত কিন্তু পেশেন্টরা এসে কমপ্লেন করে যে ফিনকি দিয়ে রক্ত যায় বা অনেক রক্ত যায়, যে কারণে এইভাবে দেখে বুঝতে পারে যে এটা আমার পাইলস বা ফিশারকে আলাদা করতে পারে। আর অনেক সময় পাইলসের রক্তের সাথে দেখা যাচ্ছে যে কিছু অংশ বের হয়, মিউকোজা প্রোলাপস থাকে, এইভাবে তাকে বুঝতে হবে যে পাইলস আর ফিশার আচ্ছা, কোনটা। অনেকে যারা আগে থেকেই ডায়াগনোসড কেস ফিশারে দেখা যায় যে অনেক সময় মলদারের ওখানে এক ধরনের ক্রিম মাখানো হয়, ক্রিম মাখে রাখেন আর কি, টপিক্যাল যে অয়েন্টমেন্ট গুলো আছে, এগুলো কি আসলে রোজার সময় ব্যবহার করা যায়? মানে রোজা কি ভেঙে যাবে নাকি এগুলো? না, আমরা তো সাধারণত যেটা জানি এর যে রমজানে যদি আমরা মুখে খাদ্য গ্রহণ মানে কিছু না যায়, গলা দিয়ে পাস না করে স্টোমাকে না যায়, তাহলে তো ওটা ভাঙার কথা না। আর এটা তো আমরা মলদারে লোকালি ওখানে অ্যাপ্লাই করছি, ওখান থেকে ওটা অ্যাবজর্ব হচ্ছে, এটা সাধারণত ফাস্টিং ভাঙার কথা না। তারপরেও এখন অনেক রকম মতবাদ তো আছে, কিন্তু আমরা যেটা মনে করি যে এটাতে রোজা ফাস্টিং এর কোনো হ্যাম্পার হবে না, অ্যাপ্লিকেন্ট দেওয়া যাবে। আর যারা বেশি হেজিটেট করে সেক্ষেত্রে তারা সাধারণত রোজাটা ভাঙার পর সেহরি ইফতারির পরে রাতে বেড টাইম অ্যাপ্লাই করতে পারে, অথবা সেহরি খাওয়ার পরে সেহরির আগের করে নিল। অনেক সময় দেখা যায় যে গর্ভবতী মায়েদের কিন্তু কনস্টিপেশন হয়, এই কমপ্লেইনটা আমরা পেয়ে থাকি। তো ওনাদের জন্য আসলে অ্যাডভাইসটা কি, যে ওনারা কোষ্ঠকাঠিন্য প্রিভেন্ট করবেন কিভাবে? আসলে যেটা হয়, গর্ভবতীদের কিন্তু কনস্টিপেশনের কোষ্ঠকাঠিন্যের চান্সটা অন্যদের তুলনায় একটু বেশি থাকে, এবং সেক্ষেত্রে তাদেরকে যেটা করতে হবে মানে খাবারের আঁশের পরিমাণটা মেনটেন করতে হবে, যে নির্দিষ্ট পরিমাণ আঁশযুক্ত খাবার তাকে রাখতে হবে, এবং পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে, যেটা বললাম 2 থেকে প্রায় 2.5 লিটার। এবং যেটা করতে হবে তাকে একটু ওয়াকিং বা জেন্টেল এক্সারসাইজ এইগুলোর ভিতর থাকতে হবে, অ্যাক্টিভিটিসের ভিতর থাকতে হবে। এবং আরও আরেকটা জিনিস, যে গর্ভবতী মহিলাদের কিন্তু আমরা বিভিন্ন সাপ্লিমেন্ট তাদেরকে নিতে হয়, আয়রন, ক্যালসিয়াম, যেটা কিন্তু কনস্টিপেশনটাকে বাড়ায় দেয়। তো সেই ক্ষেত্রে যদি এরকম হয়, সেক্ষেত্রে ওই ডোজটাকেও বা ওই ড্রাগসগুলোকেও একটু কম বেশি করতে হবে যদি তার কনস্টিপেশনটা খুব বেশি হয়ে যায়। অনেকে আছেন যে ফাইবার জাতীয় খাবার খেতে চান না, বা শাকসবজি অনেকেই খেতে চান না, রুচিতে আসে না বলেন, তো ওনাদের জন্য কি কোনো বিকল্প ব্যবস্থা আছে নাকি? শাকসবজি অনেকে খেতে চায় না, বা অনেকের আবার খাবার শাকসবজি কিন্তু হজমও হয় না, বিশেষ করে যে যারা আইবিএস এর পেশেন্ট, যারা ব্লটিং হয়, সেক্ষেত্রে বলবো কি ফাইবার তো তাকে খাবারে রাখতেই হবে। সেক্ষেত্রে সে ফ্রুটসের মাধ্যমে এই আঁশটা ফাইবারটা সে তার খাবারে গ্রহণ করবে। আমরা জানি ফ্রুটস যেগুলো তো বললাম, পাকা কলা, পাকা পেঁপে, তারপর বিভিন্ন প্রকার বেরি, তারপর পিয়ার্স, এইগুলা খাবে সে। আনারস হতে পারে, এইগুলা দিয়ে তার আঁশের ঘাটতিটা পূরণ হবে। এবং আরও কিন্তু যে ওটস, যেটা ওটাও কিন্তু সে নিতে পারে। তারপর যে রিফাইন্ড ফুডগুলা থেকে আমরা হোল গ্রেনটা ওইটা রিফাইন্ড ফুড অ্যাভয়েড করে আমরা হোল গ্রেন নিব, যেমন লাল আটার রুটি, এইগুলা খেলে, তার লাল চাল এর ভাত, এইগুলা খেলে কিন্তু তার আর কোষ্ঠকাঠিন্যের চান্সটা, সম্ভাবনাটা অনেক কমে যাবে। আচ্ছা, এই ফিশারের জন্য আসলে ট্রিটমেন্টটা কি, ফাইনাল ট্রিটমেন্টটা আমরা? আচ্ছা, ফিশারে যেটা হয়, ফিশারকে আমরা সাধারণত প্রথম 6 সপ্তাহ, যেটা অ্যাকিউট হঠাৎ করে যে কনস্টিপেশন বা হার্ড স্টুল পাস করার পর, আবার শুধু হার্ড স্টুল না, অনেক সময় কিন্তু লুজ স্টুল বা ডায়রিয়ার পরেও কিন্তু ফিশার দেখা যায়, যে যখনই আর কি ও এক্সেসিভ প্রেশারে স্টুল পাস করার কারণে ও জায়গাটা চিড়ে যায়। তো সেই ফিশারের ফলে যে ব্যথাযুক্ত মলত্যাগ বা রক্ত যাওয়া, সেই সমস্যাগুলো যদি 6 সপ্তাহের ভিতরেই আমাদের বিভিন্ন কনজারভেটিভ ম্যানেজমেন্ট ভালো হয়ে যায়, তাহলে কিন্তু আমরা তাকে বলি অ্যাকিউট ফিশার। এবং যে কারণে আমাদের চিকিৎসকদের প্রথম টার্গেট থাকে, পেশেন্ট যখন আমাদের কাছে আসে, আগে তাকে স্টুল সফটনার দিয়ে, স্টুল বাল্কিং এজেন্ট দিয়ে, তারপর ওখানে তাকে ব্যথানাশক টপিক্যাল এজেন্ট অয়েন্টমেন্ট দিয়ে, তার লাইফস্টাইলটা চেঞ্জ করে তাকে একটু অ্যাগ্রিভেট, মানে তার ভয়টাকে একটু কমায়, যাতে সে, কারণ ভয়ের কমানোর কথা বলছি কেন, ফিশারের পেশেন্টগুলো যেটা হয়, ওরা করে যে বাথরুম যেহেতু ব্যথা হয়, ওরা করে কি যে বাথরুম করার ভয়ে খাবারটাও কমায় দেয়। তো খাবার কমায় দিতে যেতে যেটা হয়, তার আবার কনস্টিপেশনটা আরও বেড়ে যায়, এবং এই কনস্টিপেশন বাড়তে বাড়তে দেখা যাচ্ছে ওই জায়গা তো আর শুকায় না, ফিশারটা শুকায় না, মানে একটা ভিসিয়াস সাইকেল হিসাবে কাজ করে। তো যাই হোক, আমরা আর কি পেশেন্টকে মোটিভেট করি, আগে যদি এই কনজারভেটিভ মেজারটা দিয়ে যদি তার ওটা 6 সপ্তাহের ভিতর ভালো হয়ে যায়, তাহলে তো ভালো, পেশেন্ট আমাদের কাছে আর আসেও না। কিন্তু যখন বলছেন যে বারবার হওয়ার কথা, যদি 6 সপ্তাহ পরেও পারসিস্ট করে বা ভালো হচ্ছে, আবার হচ্ছে, যে এরকম রিকারেন্ট হয়, সেক্ষেত্রে তো তাকে
মানে আর কনজারভেটিভে তখন হবে না, তাকে তখন আমাদের বিভিন্ন মিনিমাল ইনভেসিভ প্রসিডিওর আছে, সেক্ষেত্রে যেতে হবে, অথবা অপারেটিভ সার্জারিতে যেতে হবে। আমরা একটু শুনি কি কি ধরনের চিকিৎসা আছে এখন অ্যাভেলেবল বাংলাদেশে। মিনিমাল যে ইনভেসিভ যেটা আছে তার ভিতরে আমরা ওই যে ইয়ে করতে পারি, লেজার করতে পারি। তারপর যেটা সার্জারির ভিতরে আমরা যেটা করি LIS, এটা খুবই সিম্পল একটা অপারেশন, ল্যাটারাল ইন্টারনাল স্ফিংটারেটমি। ফিশারে আসলে যেটা হয় আমরা জানি যে তার ইন্টারনাল স্ফিংটারের টোনটা অনেক বেশি থাকে এবং ওখানে স্টুলটা যখন আসে যে ওখানে যে রিল্যাক্স হওয়ার কথা সেটা রিল্যাক্স হয় না, স্পাজম থাকে। তো যে কারণে তার খুব এক্সেসিভ প্রেশার দিয়ে তাকে বাথরুমটা পাস করার কারণে ওই জায়গাটা চিড়ে যায়। আচ্ছা ম্যাডাম, রিকারেন্সের চান্সটা কিরকম থাকে? আমি এমনি বায়ুপথের ওভারঅল আমি বলতে চাচ্ছি যে যত রকমের সমস্যাগুলো আছে, যে অপারেশন হয় লেজার দিয়ে আজকাল সবগুলাই করা হচ্ছে শুনেছি আমরা, তো আসলে আউটকামটা কোনটার বেটার? আউটকাম আসলে আমরা যেটা করছি যে আমাদের কাছে LISটাই বেশি, মানে স্ফিংটারোটমি যেটা বলছি ওইটাই ইয়ের জন্য ফিশারের ক্ষেত্রে আমার কাছে ডেফিনেটিভ মনে হয়, মানে এটা আমার ভিউ বললাম। তারপরেও দেখা যাচ্ছে খুব অ্যানাল টোন যাদের খুব বেশি, অনেক বারবার ফিশার হয়, ওদের ক্ষেত্রে কিন্তু আবার কখনো LIS এর পরেও আবার রিকার করে, সেক্ষেত্রে আমাদের আবার এক সাইডে প্রথম করা, আবার কন্ট্রাল্যাটারাল সাইডেও কিন্তু করা লাগে। আচ্ছা, অনেক সময় দেখা যায় ম্যাডাম ফিশারের সাথে ফিস্টুলাও থাকে, এখন এটা কি ফিশার থাকলেই ফিস্টুলা হবে, এরকম কি কোনো কথা আছে নাকি? যে ফিশারের সাথে যে ফিস্টুলাগুলো থাকে আমরা তাকে ফিশার ফিস্টুলা বলি। ফিশার জিনিসটা আসলে কি, ওটা তো একটা আলসার হয়ে যাচ্ছে, যে একটা মিডলাইন একটা আলসার থাকছে যেটা সারছে না, তো না সারার কারণে দেখা যাচ্ছে ওই জায়গাটা আমার স্ফিংটারটা এক্সপোজ থাকছে এবং ওই যে গ্ল্যান্ডগুলো থাকছে ওখানে ইনফেক্টেড হওয়ার চান্স, কারণ স্টুলটা একেবারেই মানে কন্টাজিয়াস হচ্ছে সব সময়, যে কারণে ওখানে ওই যে গ্ল্যান্ডগুলো ইনফেক্টেডের চান্স বেশি থাকে এবং একটা অ্যাসোসিয়েটেড একটা ফিস্টুলা হয়, সেটাকে আমরা, ওটা সাধারণত লো ভ্যারাইটি ফিস্টুলা হয়, আমরা কি ওটা বলি যে ফিশার ফিস্টুলা। আচ্ছা ম্যাডাম, এটা কি আসলে যে কোনো এইজে হতে পারে নাকি এটার কোনো নির্দিষ্ট এইজ আছে যে এই এজে অ্যানাল ফিশার পান নাকি? ওই যে ফিশার যাদের অ্যানাল ফিশার যাদের কনস্টিপেশন যাদের চান্স বেশি, ছোট বাচ্চাদেরও হতে পারে। আমাদের কাছে আসে তো অনেক বাচ্চা যে তার মারা নিয়ে আসে, বাচ্চা বাথরুম করতে চায় না, বাথরুমে গেলেই বসলেই উঠে আসে, ওই যে করার সময় অনেক ব্যথা হয়, হার্ড স্টুল পাস করে। এটা তো বাচ্চার খাবার হ্যাবিট যদি ঠিক মতো না থাকে, ওই একই কথা, যদি তার পানি ঠিক মতো না হয় খাবারে, তারপর ফাইবার না থাকে, তাহলে তো তার কনস্টিপেশন হবে। এখন ম্যাডাম দেখা যায় যে ছোট বাচ্চারা কিন্তু ফাস্ট ফুড বেশি খায় বা অন্য ধরনের খাবারই খায়, আমরা কিন্তু রেডি ফুড খাচ্ছে। হ্যাঁ, আমরা কিন্তু এই ফাইবার জাতীয় খাবার খাওয়াতে পারি না বাচ্চাদেরকে, খেতে চায় না। তো সেই ক্ষেত্রে আমরা বাচ্চাদের ক্ষেত্রে আসলে কি করতে পারি, মানে খাবারের কি অ্যারেঞ্জমেন্টটা করতে পারি যাতে ওরা? আমরা তো বলি যে প্রথম থেকে বাচ্চাকে খিচুড়ি দিতে, যখন বলি মানে আরেকটু ছোট বাচ্চা যে 2.5 বছর যে উইনিং পিরিয়ডে যখন আসে, ওই বাচ্চাগুলোও কিন্তু ফিশার নিয়ে আসে অনেক সময়, তো খিচুড়ি দিতে বলি, বিভিন্ন ফ্রুটস ভেজিটেবলস একসাথে, মানে ভেজিটেবলস একসাথে মিক্সিং করে খিচুড়ি দিলে ওইটাতে কিন্তু একটা ভালো একটা স্টুল বাল্কিং এজেন্ট হিসাবে কাজ করে। বাচ্চারা খেতে চায় না এখন, ওই তাকে বিভিন্নভাবে খাওয়ার তাকে মোটিভেট করতে হবে। আরেকটা জিনিস হয় যেটা ওই যে মোবাইলে আসক্তি, ওইটা দেখেও কিন্তু বাচ্চাদের দেখা যাচ্ছে যে ওই মোবাইলে আসক্তির কারণে ওরা কিন্তু বাউল হ্যাবিটটাও, খাবার তো খায় না এবং টয়লেটে যেও বসতে চায় না, মানে এরকমও কিন্তু অনেক সময় হয় টয়লেটে যে মোবাইল নিয়ে বসে থাকে, ওরকমও কিন্তু একটা পজিশন, যে কারণে বাচ্চাকে টয়লেটে তার ট্রেনিংটাও খুব ভালোভাবে দিতে হবে, যখন সময় হবে তার টয়লেট ট্রেনিং এবং একটা নির্দিষ্ট সময়ে বাথরুম করার অভ্যাসটা এটাও করতে হবে। এটার উপরেও এবং পজিশনটা এটার উপরেও কিন্তু ডিপেন্ড করে তার কোষ্ঠকাঠিন্য প্রিভেন্ট করার সম্ভাবনা। কোষ্ঠকাঠিন্যর সলিউশন তো আমরা শুনছি, কিন্তু যদি বাসায় কোনো রেমেডি বা কোনো ট্রিটমেন্ট দেওয়ার থাকে মহিলাদের জন্য যারা আসলে আসতে চায় না ডক্টরের কাছে, সেরকম কি কিছু ব্যাপার আছে নাকি? না, তার এখন আসলে আমাদের মহিলা সার্জনের সংখ্যা আসলে দিন দিন বাড়ছে, যে এখন ফিমেলদের ভেতরে কিন্তু আসলে ওই শ্যাকিনেসটা আর কাজ করছে না, তারা ফিমেল সার্জন খুঁজে তাদের কাছে যায়, সেহেতু ট্রিটমেন্টের আসলে খুব একটা ঘাটতি থাকার কথা না। কিন্তু তারপরেও প্রথমে ইনিশিয়ালি আমরা সবাই প্রথমে বাসায় একটু ট্রাই করে দেখি যে ফিশার যখন ডেভেলপ করছে বা মনে হচ্ছে যে আমার মলত্যাগটা খুবই ব্যথাযুক্ত হচ্ছে, সেক্ষেত্রে আমাকে ওটাই করতে হবে। প্রথমে আমার খাবারের ভিতরে ফাইবার বাড়ায়, পানির পরিমাণ বাড়িয়ে আমাকে আমার খাবার ডায়েট চার্টটা একটু চেঞ্জ করতে হবে, আমার লাইফস্টাইলটা একটু চেঞ্জ করতে হবে। লাইফস্টাইল চেঞ্জ কেমন? এক্ষেত্রে আমরা যেটা বলি যে জেন্টেল এক্সারসাইজ বা ওয়াকিং, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, এটা কিন্তু খুবই উপকারী টু প্রিভেন্ট ফিশার। কারণ কি, যে এটা হচ্ছে বাউল মুভমেন্টটাকে অনেক
অ্যাগ্রিভেট করে, হ্যাঁ বাউলে। কারণ পেশেন্টরা এসে বলে আমাদের কাছে, যখন আমরা বলি যে কেন বাথরুম করেন না, আমার তো বাথরুমের চাপ নাই। এটা কেমন কথা, বাথরুমের চাপ থাকে না? আসল কথা হয় যে ওইটা আমরা এখন বেশিরভাগ স্টুডেন্ট যারা অফিসে কাজ করে, মানে সেডেন্টারি লাইফ ওয়ার্কার যারা, ওদেরকে তো দেখা যাচ্ছে টেবিল চেয়ারে বসে কাজ করতে হয়, মানে মুভমেন্টটার ক্ষেত্রে তারা যেন খুব রিল্যাক্টেন্ট হয়ে যায়। তো যে কারণে দেখা যাচ্ছে কনস্টিপেশনটার চান্সও বেড়ে যাচ্ছে। তো তাহলে প্রথমে তাকে আমরা বললাম যে আপনার লাইফস্টাইলটা এইভাবে চেঞ্জ করেন, খাদ্য খাবার চেঞ্জ করেন। আর যদি ফিশার হয়েই যায়, যেমন যদি খুব চিড়ে যায়, মনে হচ্ছে যে ব্যথা হচ্ছে, সে বাথরুম করতেই পারছে না, সেক্ষেত্রে তাকে আমরা কিছু বলতে পারি। তার টপিক্যাল যে লোকাল যে অ্যাপ্লিকেন্ট গুলো অয়েনমেন্টগুলো আছে সেগুলো সে ইউজ করতে পারে। তার মধ্যে অনেক বাজারে অনেক প্রিপারেশন আছে, ওইগুলো ব্যবহার করতে পারে। অথবা আরেকটা জিনিস সিজ বাথ, যেটা আমরা জানি, সেটাও কিন্তু অনেক হেল্পফুল। বাড়িতে সে প্রথমেই এটা ট্রাই করে দেখতে পারে যে ওইটা নিলে হয় অনেক সময় যে স্পাজমটা কমে যায়, তার ইডিমা কমে, তার ব্যথা পেন কমে। এইগুলা করে সে কিন্তু দেখতে পারে যে বাসাতেই কমে। তারপরেও আমার মনে হয় যে এরকম যদি কমপ্লেন ডেভেলপ করে, বেশি সময় আসলে নিজে নিজে চিকিৎসা না করাই ভালো। মানে এই সিজ বাত বা হিপ বাত আমরা যেটা বলি, এটা আসলে প্রসিডিওরটা যদি একটু জানাতেন। আচ্ছা, এটা প্রসিডিওরটা খুবই সিম্পল। সে আমরা যেভাবে বলি যে প্লাস্টিকের গামলা আছে, প্লাস্টিকের গামলার ভেতরে পানি নিবে, হালকা কুসুম গরম পানি, তার মধ্যে ভায়োডিন মিশাবে 10 থেকে 15 ফোঁটা মিশায়, মানে এমনভাবে সে বসবে যাতে তার হিপটা মানে ওই পানির ভেতর সাবমার্জ থাকে, মানে যাতে ওই ভাবটা তার ওখানে লাগে। ভাব না লাগলে তো মেন পারপাসটা আমার সার্ভ হবে না, কারণ ওই যে তার মানে ইয়েতে ওই ভাবেই তো তার ওই জায়গার স্পাজম কমাবে, ব্যথা কমাবে। দিনে কয়বার? 2 থেকে 3 বার তাকে আমরা অ্যাডভাইস করি। আচ্ছা, আরো যদি বেশি পারে, এবং প্রতিবার বাউল মুভমেন্টের পরে আচ্ছা, নিলে সে ধন্যবাদ উপকার ম্যাডাম। পাবে। এখন আপনাকে অল ওভার ম্যাডাম আমি একটু জিজ্ঞেস করব যে মলদারটা যাতে আমাদের ভালো থাকে, সুস্থ থাকে, এই ব্যাপারে আপনি যদি একটু উপদেশ দেন, আমাদের কি কি করণীয় আছে আমরা যাতে সুস্থ থাকতে পারি? মলদ্বারের সমস্যা থেকে মুক্ত থাকার জন্য আমাকে প্রথমেই যেটা করতে হবে, আমার একটা খুব গুড একটা বাউল হ্যাবিট রাখতে হবে। আচ্ছা, যদি আমার বাউল মুভমেন্টটা ভালো থাকে, কোনো কনস্টিপেশন না থাকে, বা ডায়রিয়ার প্রিভেন্ট মানে প্রকোপ থেকে আমার অনেক সময় আছে, কারণ যে আইবিএস এর পেশেন্ট যারা, ওদের কিন্তু অল্টারেশন, আইবিডির পেশেন্ট যারা, ওদের কিন্তু অল্টারেশন অফ বাউল মুভমেন্ট হয়, তাহলে সেটাও একটা কারণ। তো যাই হোক, আমাকে আমার বাউল মুভমেন্টটা, আমার বাউল হ্যাবিটটা আমাকে ভালো রাখতে হবে। বাউল হ্যাবিট ভালো থাকলে আশা করি মলদ্বারের কোনো সমস্যা হবে না। তারপরেও তো কিছু কিছু সমস্যা আছে যেগুলা, যেমন ক্যান্সার বলেন, পলিপ বলেন, বা অন্যান্য যে কারণ, সেগুলো তো আর এই হ্যাবিটের সাথে সবসময় ডিপেন্ড করে না। ওটা তো আসলে অনেক কিছু ফ্যাক্টর আছে। এরকম যদি কিছু, যে যদি রক্ত যাওয়া, মলদ্বারে রক্ত যাওয়া বোঝা, বা অন্য কোনো সমস্যা, যেমন ওই যে বারবার বাথরুম হওয়া, হঠাৎ করে তার বাথরুমের হ্যাবিটটা চেঞ্জ হয়ে যাওয়া, এগুলো যদি হঠাৎ করে ডেভেলপ করে, সেক্ষেত্রে আমি বলবো যে তাকে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার জন্য। ম্যাডাম, অনেকে আছেন যে প্রতিদিন বাথরুম হয়, অনেকের আছে একদিন পর পর বাথরুম হয়, আবার অনেকের আছে দিনে 3-4 বার বাথরুম হয় এবং এটা রেগুলার। তো কনস্টিপেশন হয়ে গেছে, সেটা আমি কয়দিন না হলে বুঝবো? না, ওই যে প্রথমেই আমরা বলছি কনস্টিপেশনের আসলে এখন একটা ওই যে একটা ক্রাইটেরিয়াই আছে, সেখানে বলছে যে সপ্তাহে তিনবার, সপ্তাহে হ্যাঁ, 3 বার? সপ্তাহে 3 বারের কম যদি হয়, তখন আমরা তাকে কনস্টিপেশন বলবো। কারণ ইউজুয়ালি দেখা যাচ্ছে অনেকের এরকম 2 দিন পর পর বাথরুম হয়, এটা তার জন্য কোনো প্রবলেম করছে না, তাহলে সেটা কিন্তু কনস্টিপেশন না, বা তার কোনো ব্যাড ইফেক্টও ফেলছে না তার উপরে। এটা নিয়ে আমরা অত অরিড না, বা এটা আমাদের কোনো প্রবলেম করছে না। আচ্ছা ম্যাডাম, আমরা হচ্ছে যেহেতু অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নিয়ে নিব, কিন্তু তার আগে আমি একটু জানতে চাচ্ছি যে যেহেতু মলদ্বারের রোগগুলা আমাদের কাছে একটু ভয়েরই লাগে, আর আমরা জানি যে এটার যদি খারাপ কোনো রোগ হয় সেটা খুব দ্রুত কিন্তু ছড়িয়ে যায়, বা হ্যাঁ খুব খারাপ করে ফেলে পেশেন্টদেরকে। তো আপনি যদি ম্যাডাম ওভারঅল যারা রোগী অলরেডি ভুগছে এই সমস্যায়, তাদেরকে যদি আপনি কোনো উপদেশ দিতেন, আমরা সেই উপদেশটা শুনে অনুষ্ঠান থেকে বিদায় নিয়ে নিই। আসলে যারা মলদ্বারের সমস্যায় ভুগছে, যেমন মলদ্বারে তো অনেক ধরনের কিছু সমস্যা আছে, বিনাইন কিছু আছে, ম্যালিগন্যান্ট সমস্যা, সেটা তো চিকিৎসা লাগবেই, এবং সেটা চিকিৎসার পরেও যেটা আছে সেটাকে ফলো আপে একটা থাকতে হবে, রেগুলার ফলো আপ। তাদেরকে তো ওইগুলো মেনেই চলতে হবে। আর আরও যারা যেগুলো বিনাইন পেশেন্ট, যেমন যে পাইলস বললাম, ফিশার বললাম, ফিস্টুলা বললাম, এগুলোর ক্ষেত্রে যদি ডেভেলপ করেই যায়, কনজারভেটিভ দিয়ে যখন আর কাজ হচ্ছে না, আমার সাজেশন থাকবে যে এটা নিয়ে আসলে বেশি ডিলে না করাই ভালো। কারণ একটা থেকে এর কনসিকুয়েন্স তো আছে, একটা ফিশার থেকে ফিস্টুলা, পাইলসের বিভিন্ন ওটা
বের হয়ে যাচ্ছে, থ্রোম্বোসিস হচ্ছে, প্রোলাপস হচ্ছে, যে কারণে আমি বলবো যে অল্প থাকতে আসলে এটা চিকিৎসকের শরণাপন্ন হওয়া। প্রথমে তো ও চেষ্টা করবেই যাতে এগুলাকে প্রিভেন্ট করা যায় আর বাড়তে না দেয়া, মানে বিনাইনের ক্ষেত্রে বলছি আর কি, যে কন্ডিশনগুলো। কিন্তু যখন ডেভেলপ একবার করে যায় বা কাজ হয় না মেডিসিনে, তখন আমি বলবো চিকিৎসকের শরণাপন্ন হওয়ার জন্য, এবং চিকিৎসক যে উপদেশ দিবে সেই মতো তাকে গ্রহণ করার জন্য ব্যবস্থাপত্র, এটাই আমার সাজেশন থাকবে। ধন্যবাদ ম্যাডাম। আসলে আমরা খুব অল্প সময় কিন্তু আমরা অনেক কিছু শুনে ফেলেছি আপনার কাছ থেকে, মোটামুটি ধন্যবাদ আমাদের একটা ডাক্তার রুমা। ভালো ধারণা হয়েছে ম্যাডাম। আমাদের এত সুন্দর একটা আলোচনা উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ম্যাডাম। ধন্যবাদ আপনাকে, আপনিও অনেক সুন্দরভাবে প্রোগ্রামটা সঞ্চালন করলেন, মানে অল্প সময়ে মনে হয় আমরা অনেক কিছু জানতে পারছি। ধন্যবাদ বৈশাখী টিভির সকল দর্শককে। শুধু দর্শকবৃন্দ, অনুষ্ঠানটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে জানি। আজকে আমরা যা যা শিখেছি তা আমরা অবশ্যই আমাদের জীবনে কাজে লাগানোর চেষ্টা করব। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিআরবি হসপিটালস লিমিটেড নিবেদিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান রমজানের স্বাস্থ্য ভাবনা পাওয়ার্ড বাই বিআরবি কেবলস থেকে আমি ডক্টর তাসমিন আহমেদ হুমা আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।